আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বেলা 11:30টার কিছু সময় পর যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সন্ধ্যায় চীন থেকে আরেকটি চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার শরীরে কাজ করছে ওষুধ। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতাল এলাকায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ডাক্তার জাহিদ আজকে কি বলবেন, কি আপডেট দিবেন এবং বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। ফাহমিদা, আসলে কিছুক্ষণ আগে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি তিনি কিন্তু হাসপাতালে এসে পৌঁছেছেন। আমরা এর আগেই কিন্তু জানিয়েছিলাম যে বেলা 10:30টার দিকে আসলে তিনি এয়ারপোর্টে নামেন এবং পরবর্তী তিনি হাসপাতালে প্রবেশ করেন। এছাড়াও কিন্তু বিকেলে আরও একটি বিশেষজ্ঞ দল বিশেষ করে চীন থেকে আসার কথা রয়েছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে আজকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কেউ জানায়নি। তবে গতকাল কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলন করে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা তিনি জানিয়েছিলেন। তিনি যেটি বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ উন্নতিও হয়নি এবং অবনতিও হয়নি। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং ওষুধে কাজ করছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আজকে কখন আসলে ব্রিফ করা হবে তার আনুষ্ঠানিকভাবে সময়টি জানার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আসলে নির্দিষ্ট করে কোনো সময় এখনও জানাতে পারেনি। তবে আমরা ধারণা করছি যে দুপুরের পরে হয়তো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য আসলে জানাতে পারবেন। বেগম খালেদা জিয়া গত 23 তারিখ থেকে আসলে হাসপাতালে ভর্তি রয়েছেন। কিডনি, ফুসফুস সহ নানা ধরনের বার্ধক্যজনিত জটিলতায় তিনি ভুগছেন এবং বেশ কয়েকবার কিন্তু তিনি হাসপাতালে এসেছেন। আমরা জানি যে এই চলতি বছরের জানুয়ারিতে কিন্তু তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা করেন এবং দীর্ঘ 4 মাস তিনি সেখান থেকে চিকিৎসা করে বাংলাদেশে আসেন। গত 23 নভেম্বর তিনি শ্বাসকষ্ট অনুভব করার কারণে কিন্তু হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং হাসপাতালের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণ শনাক্ত করে এবং তাকে হাসপাতালে ভর্তি করে। সেই দিন থেকে কিন্তু আজকে 11 দিন পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে গতকাল থেকে কিন্তু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে এবং তারপর থেকেই কিন্তু হাসপাতালে তার নিরাপত্তার জন্য SSF এবং PGR সদস্যরা কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আমরা সকাল থেকে এসে যেটি দেখেছি যে হাসপাতালে আজ সকাল থেকে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হাসপাতালের সামনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলা যেন না হয় সেটি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিজিবি সদস্যরা যেমন রয়েছেন, তেমনি পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু হাসপাতালের সামনে রয়েছেন। তো ফাহমিদা, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। পাবনার ঈশ্বরদীতে কুকুরছানা হত্যার ঘটনায় নিশি রহমান নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এতে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পরিষদের কর্মচারী ও স্থানীয়রা। তারা বলছেন এই ঘটনায় যেন গ্রেফতারকৃত আসামির দেশে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি হয়। সেই সাথে এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এর আগে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা দায়েরের পর গেল রাত 1:30টার দিকে ঈশ্বরদী শহরের স্কুলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গতকালকে রাত 1:30 আসামি গ্রেফতার হয়েছে, এটাতে আমরা অনেক সন্তুষ্ট। জীব হত্যা আমাদের হাদিস অনুযায়ী মহাপাপ। আমরা চাইনি যে পৃথিবীর কোনো প্রাণী এভাবে মানুষের দ্বারাই মৃত্যুবরণ করুক। আইনের ঊর্ধ্বে তো আর কেউ নয়, আইনে যা হয় তাই, তার বিচার দাবি জানাচ্ছি, অতি বিচার। এ বিষয়ে আরো জানাতে পাবনার ঈশ্বরদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ বোস্তামি। বাইজিদ, কুকুরছানা হত্যার ঘটনায় গ্রেফতারের পর আসামি এখন কোথায় আছে এবং পরবর্তীতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, কি বলছে প্রশাসন, বিস্তারিত জানাবেন।
ফাহমিদা, ধন্যবাদ। গতকাল রাতে এই কুকুরছানা হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং এই মামলার একমাত্র আসামি নিশি রহমান, তাকে পুলিশ রাত 1:30টার দিকে ঈশ্বরদী শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে আসামি ঈশ্বরদী থানা হেফাজতে রয়েছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারের সাথে। তিনি জানিয়েছেন যে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে আমি এই মুহূর্তে আছি ঈশ্বরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে, মূলত যেখান থেকেই এই ঘটনাটার সূত্রপাত হয় এবং শুরু থেকেই উপজেলা পরিষদের যারা কর্মচারী এবং আশপাশের মানুষজন রয়েছেন, তারা এই ঘটনার পর থেকে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি করছিলেন। তো গতকাল রাতে যখন আসামি গ্রেপ্তার হয়েছে এবং আজকে সকালে যখন এই গ্রেপ্তারের খবরটি ছড়িয়ে পড়ে, তখন থেকে যারা শাস্তির দাবি করে আসছিলেন সেই সমস্ত মানুষজন অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এই ঘটনায় যদি সাথে আরও কেউ জড়িত থাকে পুলিশ যেন তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হয়, এমনটি জানিয়েছেন। এবং এই নিষ্ঠুর অমানবিক কাজটি যিনি করেছেন তার যেন সর্বোচ্চ শাস্তি হয়, কোনোভাবেই যেন তিনি এই শাস্তি থেকে রেহাই না পান। দেশের সর্বোচ্চ আইনে যে সাজা হয় সেই সাজাই যেন তার প্রাপ্য হয়, সেটি জানিয়েছেন স্থানীয় মানুষজন এবং উপজেলা পরিষদের কর্মচারীরা যেটি বলছেন যে এই কুকুরটিকে তারা দীর্ঘদিন ধরে লালন পালন করতেন এবং যখন এই কুকুরছানা হয়েছে তখন থেকে তারা দেখভাল করতেন। হ্যাঁ, তো এই কুকুর যখন মারা গিয়েছে তারা কবর দিয়েছে, তাদেরকেও কষ্ট হয়েছে এবং সব মিলিয়ে এখন যেটা চাচ্ছেন যে এই মামলা যাকে গ্রেপ্তার করা হয়েছে তার যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। তো ফাহমিদা, এই ছিল পাবনার ঈশ্বরদী থেকে আমার কাছে কুকুরছানা হত্যাকাণ্ডের মামলা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বিগত সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন কমিশন তা পুনরায় মেরামতের চেষ্টায় কাজ করছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। সানাউল্লাহ বলেন, এককভাবে কমিশনের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচনের জন্য সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। তবে সাংবাদিক নামধারী অন্য কেউ যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, সেজন্য এবার কিউআর কোড স্ক্যানের ব্যবস্থা রাখার কথাও জানান। আমরা যে ট্রান্সপারেন্ট ইলেকশনের কথা বলি, সেই ট্রান্সপারেন্ট ইলেকশনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি হচ্ছে সাংবাদিকগণ। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। আমাদের দায়িত্বটা হবে যে তাদের অবস্থানগুলোকে স্পষ্ট করে সামনে তুলে দেওয়া, কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। আওয়ামী শাসন আমলে সংগঠিত গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই শুনানি। এর আগে সকালে মামলার গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেনা কর্মকর্তা আসামিদের 7 জন শেখ হাসিনা সরকারের র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এবং 3 জন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত 23 নভেম্বর শুনানির জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এর আগে 22 অক্টোবর তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। পরে ঢাকা ক্যান্টনমেন্ট সরকার ঘোষিত বিশেষ কারাগারে তাদের রাখা হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি করার কথা, তো অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে কিন্তু শুনানি করছে এবং এখানে কিন্তু এই অভিযোগ শুনানি করছেন চিফ প্রসিকিউটর সাহেব। তিনি এই মামলার 17 জন আসামি তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে, অর্থাৎ
র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে বন্দি রেখে সেখানে যে নির্যাতন করা হতো, এই অভিযোগের উপর যে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে, এই যে অভিযোগের পক্ষে যে যুক্তিগুলো আছে এগুলো কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থাপন করছেন। এবং এখানে কিন্তু এই মামলার 10 জন সেনা কর্মকর্তা যারা গ্রেপ্তার রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এর আগে সকালে কিন্তু তাদেরকে কড়া নিরাপত্তার মধ্যে এই ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এখনো কিন্তু ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার রয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি শুনানি চলবে আজও এবং হয়তো আরো দিন চলতে পারে। তবে সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে কিন্তু অভিযোগ গঠনের তারিখ পেছানোর জন্য আবেদন করা হয়েছে। সেই আবেদনের পক্ষে বা আবেদনের উপর ভিত্তি করে আদালত কি আদেশ দেন সেটির উপর নির্ভর করবে আসলে পরবর্তী শুনানি কবে হবে, কিংবা অভিযোগ গঠনের দিন ধার্য করা হবে কিনা, অথবা আদালত এই বিষয়ে নির্দেশ দিবে কিনা আমরা অপেক্ষা করছি। পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরো সুনির্দিষ্ট এবং বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। আপাতত আন্তর্জাতিক খবর ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমাদের খবর। ধন্যবাদ আপনাকে। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে আধা বেলা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে বিভিন্ন হাসপাতালের সামনে দাবি তুলে ধরে মানববন্ধন করে তারা। দাবি পূরণ না হলে আগামীকাল 4 ডিসেম্বর সব হাসপাতালে পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন করার হুঁশিয়ারি দেন তারা। দীর্ঘদিনের অবহেলার কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এমন কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। টেকনোলজিস্ট না থাকায় রোগীরা তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা করাতে পারছেন না বলে অভিযোগ করেন। সরকারকে জানাইতে চাই, স্বাস্থ্য উপদেষ্টা বলছে যে এইটা আপনাদের যৌক্তিক দাবি, কিন্তু আমরা সাক্ষাৎ করছিলাম, তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না। এই 10ম গ্রেড ফিরে আমরা ঘরে ফিরবো, যোগ্যতা থাকার পরেও আমরা 10ম গ্রেডে উন্নীত হয়নি, এটা আমাদের সাথে চরম বৈষম্য হয়েছে। ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, বাঞ্ছাপুর থেকে, কিন্তু এদের আন্দোলনের জন্য এখন অপেক্ষা করতেছে, কখন এক্সরে হবে এখনো বলা মুশকিল। মেয়েটার সকাল থেকে না খায় রাখছে এই যে এমআরআই করার জন্য, এখন আমাদের ফেরত পাঠায় দেয়। আমি অনেক দূরের থেকে আসছি। 11টার পরে যারা আসে তাদের এক্সরে করায় না, তারা প্রাইভেট ভাবে এক্সরে করাতে হয়, আর 11টার পরে কাউন্টার বন্ধই হয়ে যায়। ওনারা এখনো বসে না, এক্সরে কখন করবো? শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটিআইয়ের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের শতাধিক মানুষের মৃত্যু নিখোঁজ হওয়ার ঘটনায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সরকারের অনুরোধে খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, তাঁবু, কম্বল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ শ্রীলঙ্কার উদ্দেশ্যে গমন করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে প্রত্যাবর্তন করবে। শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 334 জন নিহত এবং কমপক্ষে 2 শতাধিক জন নিখোঁজ রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী এ বন্যায় 20,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1,23,000 মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।